আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো অন্তরীকরণ। আজকের পর্বে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যৌগীকরণ। তো আগে বলে রাখি, এই যৌগীকরণের বিস্তারিত আলোচনা রয়েছে ম্যাথ ফার্স্ট পেপারের 10ম অধ্যায়। যেরকমভাবে অন্তরীকরণ ছিল 9ম অধ্যায়, আমরা জাস্ট অন্তরীকরণ একদম বেসিক লেভেল পর্যন্ত যে ম্যাথ বা প্রবলেমগুলো দেখেছিলাম সেগুলো একদম বেসিক লেভেল পর্যন্ত। আরও বিস্তারিত জানতে হলে ম্যাথ ফার্স্ট পেপারের 9th অধ্যায় দেখা লাগবে। একইভাবে যৌগীকরণের আজকে একদম বেসিক লেভেল নিয়ে আলোচনা করব। যৌগীকরণের বিস্তারিত আলোচনা ম্যাথ ফার্স্ট পেপারের 10ম অধ্যায়ে রয়েছে। তো শুরু করা যাক। যৌগীকরণ শুরু করার আগে আমরা যে বিষয় নিয়ে জানবো সেটি হলো ক্ষেত্রফল। তো এমনিতেই যদি বলা হয় যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা অরিজিন বা মূলবিন্দু, যদি বলা হয় এখানে যে এই যে আমি একটা শেপ দিয়েছি, এই শেপের বা এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা কীভাবে বের করা যায়, তাহলে আমরা যদি এই শেপকে বা এই গঠনকে বা এই আকৃতিকে যদি কয়েকটা অংশ ভাগ করে ফেলি তাহলে এর ক্ষেত্রফলটা সহজে বের করা যায়। যেমন আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা যদি ও হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, আর এটা যদি ই হয়, আর এটা যদি এফ হয়, তবে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ও এফ ই ডি, অর্থাৎ ও এফ ই ডি ও আবার এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে ত্রিভুজ ক্ষেত্র ও এ এফ প্লাস চতুর্ভুজ ক্ষেত্র এ বি ই এফ, এ বি ই এফ প্লাস ত্রিভুজ ক্ষেত্র বি ডি ই, বি ডি ই। তাহলে যদি এই প্রত্যেকটা ক্ষেত্র আলাদা আলাদাভাবে বের করে নিই, তারপরে যদি যোগ করে দিই তাহলে আসলে টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন ক্ষেত্রফল যদি বের করি দেখা যাবে কি যে এটা একটা ত্রিভুজ, অবশ্যই এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করবো? নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এটা হাফ ইন্টু ভূমি, কি ভূমি হচ্ছে ও এ, ও এর লেন্থ বা ও এর দৈর্ঘ্য, ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে এখানে এফ, উচ্চতা হচ্ছে এফ। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ও এফ এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। একইভাবে চতুর্ভুজ ক্ষেত্র এ বি ই এফ, অর্থাৎ এ বি ই এফ, এটা দেখতে পাচ্ছি এটা একটা আয়তাকার হয়ে আছে, আবার আয়তাকার ক্ষেত্র হয়ে আছে এটা। তো এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এ বি ইন্টু এফ, অর্থাৎ এখানে এ বি ইন্টু এফ, এ বি ইন্টু এফ যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজ ক্ষেত্রফল কি? একইভাবে হাফ গুণিত ভূমি, কি ভূমি হচ্ছে বিডি গুণিত উচ্চতা, উচ্চতা হচ্ছে কি বি। অর্থাৎ এখানে সহজ ভাষায় বলতে গেলে আমরা যে টোটাল যে এখানে চতুর্ভুজটা আছে ও এফ ই বি ডি ও, আবার এই টোটাল চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি আমি বিভিন্ন অংশ ভাগ করে নিয়েছি, যেন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমি যে শেপগুলো পাচ্ছি, আকারগুলো পাচ্ছি, যেমন এটা ত্রিভুজ আকার, এটা আয়তাকার, এটা একইভাবে ত্রিভুজ আকার, এই বিভিন্ন শেপের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু আমরা জানি। যেমন ত্রিভুজ ক্ষেত্রফল কি? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। আয়তাকার যদি হয় সেটা কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আবার ত্রিভুজ হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এভাবে বিভিন্ন পরিচিত বা আমরা যেসব আকার সম্পর্কে জানি, রম্ব, সামুদ্রিক, বিভিন্ন আছে, ট্রাপিজিয়াম আছে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আমরা কি আমরা জানি যে তার ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। কিন্তু যদি কখনো এরকম হয় যে বলা আছে এটা একটা ফাংশন ওয়াই, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, অবশ্যই এফ অফ এক্স হবে। তাহলে এই ফাংশনটার যদি বলা হয় যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, যদি বলা হয় যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ফাংশনটা আছে সেই ফাংশনের এরিয়া কিভাবে বের করা হবে। ধরলাম যে এদিকে এক্স অক্ষ আছে আর এদিকে আছে ওয়াই অক্ষ। তাহলে এই যে ফাংশনটা আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনের এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ এই যে এরিয়াটুকু আছে এই এরিয়াটা কিভাবে বের করা যায়। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের নর্মাল জ্ঞানে যে এই এরিয়া বের করা কিন্তু যাবে না, কারণ এটা একটা বক্ররেখা। আর এর আগে কি ছিল? এর আগে যেটা দেখেছিলাম সেটা কি বিভিন্ন শেপে আছে, বিভিন্ন গঠন আছে, যেমন এটা ত্রিভুজ, এটা আয়ত, এটা ত্রিভুজ, বিভিন্ন শেপে আছে। ওই জন্য আমরা কি সরাসরি ফর্মুলা ইউজ করে বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো বের করে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেছিলাম। কিন্তু এখানে কি হয়েছে? এখানে কিন্তু এটা কোনো শেপে নাই, নির্দিষ্ট কোনো গঠন নাই। ফাংশনটা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন শেপে হতে পারে, বিভিন্ন বক্ররেখা হতে পারে। তাহলে এখানে এই এরিয়াটা বের করবো কিভাবে? তাহলে আমি যদি একটা সামারি বলি, প্রথমেই যদি আমরা সামারি বলে ফেলি, সেটা হচ্ছে এরকম যে আমরা ক্যালকুলাস জানি যে ক্যালকুলাস দুই ধরনের, একটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছিলাম
সেখান থেকে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে অন্তরীকরণ মানে হচ্ছে গ্রেডিয়েন্ট বের করা, অর্থাৎ যে কোনো গ্রাফের যে কোনো ফাংশনের যে কোনো ওয়াই যদি একটা ফাংশন হয় তাহলে ডিওয়াই ডিএক্স বের করাটাই কি গ্রেডিয়েন্ট বের করা, ঢাল। ডিওয়াই ডিএক্স মানে কি ঢাল, কার ঢাল, ওই কার বা রেখা যেটাই হোক। একইভাবে যোগজীকরণের একটা মূল কথা আছে, যোগজীকরণ মানে হচ্ছে এরিয়া বের করা আন্ডার কার্ভস, অর্থাৎ এই যে ফাংশনটা আছে সেই ফাংশনের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা পর্যন্ত যদি এরিয়া বের করতে বলা হয় তাহলে ইন্টিগ্রেশন করেই হচ্ছে আমরা এরিয়াটা বের করতে পারবো। কখন এগুলো যে কোনো ক্ষেত্রে। তাহলে এখানে এই এরিয়া বের করার প্রসিডিউরটা আমরা ফর্মুলা দেখার আগে যোগজীকরণে বিভিন্ন ফর্মুলা আছে, অন্তরীকরণে যেরকম বিভিন্ন ফর্মুলা ছিল একইভাবে যোগজীকরণে একই রকম কিছু ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো দেখার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই এরিয়াটা কিভাবে বের করা যায়। তাহলে আমি যদি এখন বলি যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টকে বললাম এই পয়েন্টটা হচ্ছে y1, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট বললাম y2, এই পয়েন্টটা y3, এই পয়েন্টটা হচ্ছে y4, আর এই পয়েন্টটা হচ্ছে y5। এই y1 y2 y5 এগুলো কিভাবে পাবো, আমার হচ্ছে এটা হচ্ছে জানা y ইকুয়াল টু f অফ x, ঠিক আছে। তাহলে y1 কি হবে, y1 হবে f অফ x1, y2 কি হবে f অফ x2, y3 কি হবে f অফ x4। বিভিন্ন মান পাওয়া যাবে, যেমন এক্সাম্পল হিসেবে যদি বলা যায় যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার বলা আছে, তাহলে আমি যদি এক্স এর কিছু একটা মান দিই তাহলে y এর একটা মান পেয়ে যাবো। এভাবে বিভিন্ন y এর বিভিন্ন মান পাবো এই পয়েন্টে। কোন কোন পয়েন্টে, যদি এটা x1 হয় তাহলে এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3, x4, এভাবে চলতে থাকবে। এখন দেখা যাচ্ছে কি আমরা যদি এই যে সমস্ত যে এরিয়াটা আছে, এই যে সমস্ত যে এরিয়াটা দেখতে পাচ্ছি এই এরিয়াটাকে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলি, যেমন যদি বলা হয় যে এটুক হচ্ছে ডেল এক্স, এটুক ডেল এক্স, এটুক হচ্ছে ডেল এক্স, প্রত্যেকটা অংশই হচ্ছে ডেল এক্স। তাহলে যদি বলি যে এ এর এটুক এরিয়া কত হবে, দেখে বোঝা যাচ্ছে না এটা একটা আয়তক্ষেত্র মনে হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, যেটাই হোক দৈর্ঘ্য গুণিত প্রস্থই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর দেখা যাচ্ছে কি এখানে অসংখ্য আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে কি যে আমি যদি এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত পুরো এরিয়াটি চাই তাহলে কিন্তু এই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আছে ছোট ছোট ত্রিভুজ, এগুলো কিন্তু আমার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এগুলো হচ্ছে বাদ পড়ে যাচ্ছে। তাহলে কি করতে পারি আমি হচ্ছে যে এই যে আয়তক্ষেত্রগুলো আছে সেই আয়তক্ষেত্রগুলো ডেল এক্স যে আছে সেই ডেল এক্সগুলো অত্যন্ত ছোট করে দিতে পারি। তাহলে কিন্তু ত্রিভুজগুলো এই যে এখানে যে ত্রিভুজগুলো বাদ পড়ছিল এরিয়া বের করার ক্ষেত্রে সেই ত্রিভুজগুলো এখন ইরোডটা কমে যাবে বা ভুলটা কমে যাবে। সেটা কি হবে, আমরা যদি দেখা যায় এই যে এখানে আমি দেখতে পাচ্ছি কি যে এখানে ডেল এক্স এর মানগুলো অত্যন্ত ছোট নেওয়া হয়েছে, অত্যন্ত ছোট নেওয়ার ফলে এখানে যে ত্রিভুজগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে ত্রিভুজগুলো দেখা যাচ্ছে। সেই ত্রিভুজগুলো কিন্তু এখানে যখন আমরা ক্ষেত্রফল বের করবো তখন দেখা যাবে কি যে এই ক্ষেত্রফল প্লাস এই ক্ষেত্রফল প্লাস এই ক্ষেত্রফলগুলো যখন বের করবো ডেল এক্স ইন্টু y1, ডেল এক্স ইন্টু y2, ডেল এক্স ইন্টু y3, এভাবে যখন ক্ষেত্রফলগুলো বের করবো তখন সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বের হবে না। এখানে কিন্তু এই যে ত্রিভুজ ছোট একটা ত্রিভুজ থেকে যাচ্ছে এটা কিন্তু ক্ষেত্রফল কাউন্টের মধ্যে আসছে না। তাহলে কি করা যেতে পারে, এই ডেল এক্স এর মানটা অত্যন্ত ছোট করে আমরা অসংখ্য ছোট ছোট আয়তক্ষেত্র নেব। যেমন এখানে ডেল এক্সটা অত্যন্ত ছোট করা হয়েছে, ডেল এক্সটা অত্যন্ত ছোট করা হয়েছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে অসংখ্য এখন ছোট ছোট আয়তক্ষেত্র নেব। দেখা যাচ্ছে কি এখানে ত্রিভুজ দেখা যাচ্ছে না। আবার যদি দেখা যায় যে আমরা যদি এই ডেল এক্স এর মান আরো ছোট করে ফেলি তাহলে দেখা যাচ্ছে কি যে ছোট ছোট অনেকগুলো আয়তক্ষেত্র তৈরি হয়েছে। ক্ষেত্রফলগুলো বের করার পর যোগ করলে আমরা হচ্ছে আসলে এরকম হচ্ছে পেয়ে যাবো, এটা পুরো ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে যে সামারি হলো বা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো লেখা হবে সেটা হচ্ছে এরকম, যে আমি বললাম যে এখান থেকে এই গ্রাফ থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে এরকম যে টোটাল যে এরিয়া সেই এরিয়া ইকুয়াল টু কি হবে, এরিয়া ইকুয়াল টু হবে y1 ইন্টু ডেল এক্স প্লাস y2 ইন্টু ডেল এক্স প্লাস y3 ইন্টু ডেল এক্স প্লাস y4 ইন্টু ডেল এক্স। এগুলোর ক্ষুদ্র যে অংশ এক্স অক্ষ বরাবর সেটা ডেল এক্স থাকছে, আর এদিকে হচ্ছে দৈর্ঘ্যটা চেঞ্জ হচ্ছে y1 y2 হচ্ছে এগুলো। তাহলে দেখা যাচ্ছে কি হবে শেষ পর্যন্ত কি হবে y কে ডেল এক্স, অর্থাৎ এই যে এরিয়াটা পাইলাম সেই এরিয়াটাকে লেখা যাবে কি হবে, এরিয়া ইকুয়াল টু লেখা যাবে সামেশনকে এইভাবে প্রকাশ করা হয় সামেশন অফ কি y কে ডেল এক্স। কে এর মান কত, কে এর মান 1 থেকে শুরু করে কে পর্যন্ত, অর্থাৎ এই যে কে y কে ডেল এক্স লিখলাম, দেখা যাচ্ছে কে এর মান 1 দেবো তাহলে কি হবে y1 ডেল এক্স এটা পেলাম, কে এর মান 2 দিব তাহলে y2 ডেল এক্স পেলাম। একইভাবে
কে এর মান কে দিলে ওয়াই কে ডেল এক্স, সবগুলো যোগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার এরিয়া। এটা হচ্ছে প্রথম এরিয়া বের করার নিয়ম আর কি। মনে রাখতে হবে এই ফর্মুলাগুলো কিন্তু আমরা জাস্ট ডিরাইভ করছি, এখন এগুলো আমাদের কাজে লাগবে না, যেগুলো আমাদের লাগবে সেগুলো হচ্ছে এর পরবর্তী পেজে দেখবো। তবে এখানে ফর্মুলাগুলো আসছে কিভাবে বা কেন আমরা যোগাযোগ করবো সেটা আমরা দেখবো। তাহলে কি পাওয়া গেল, এরিয়া হচ্ছে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে আয়তক্ষেত্রগুলো নিয়েছিলাম সেই ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল, এটাই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফল। এখন যদি এখানে একটা লিমিটিং শর্ত দেওয়া হয়, যদি বলা হয় এরকম যে এরিয়া ইকুয়াল টু কে ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত ওয়াই কে ডেল এক্স এর গুণফলের যোগফলটা হচ্ছে এরিয়া। এখন আমি এখানে একটা লিমিট দিব, যে লিমিট এই যে ডেল এক্স এর যে মানটা আছে, ডেল এক্স এর যে মানটা আছে সেটা হচ্ছে 0-র কাছাকাছি, অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র আমরা হচ্ছে নতুন ছোট ছোট আয়তক্ষেত্র তৈরি করবো। দেখা যাচ্ছে কি যে এটা থেকে এটা অতি ক্ষুদ্র ডেল এক্স, আবার এটা থেকে এটা আরো ক্ষুদ্র ডেল এক্স নিয়ে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এখানে আয়তক্ষেত্র দেখা যাচ্ছে না। তাহলে এই যে ডেল এক্সটা আছে মানে দৈর্ঘ্যটা বা প্রস্থ যেটাই বলি, এই প্রস্থটা অতি ক্ষুদ্র নিতে হবে। এই অতি ক্ষুদ্র নেওয়ার ফলে যে ফর্মুলাটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমার যোগীকরণ, এবং এটাকে এভাবে লেখা হয় ওয়াই ডিএক্স ইন্টিগ্রেশন, অর্থাৎ যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এটা। তাহলে কি করলাম, প্রথমে আমরা হচ্ছে এরিয়া বের করলাম, ছোট ছোট আয়তক্ষেত্র নিয়ে যোগ করলাম, এর একটা ফর্মুলা আনলাম। এই ফর্মুলাতে একটা জাস্ট কি করলাম, লিমিটিং শর্ত দিয়ে দিলাম যে এই ডেল এক্স এর মানটা অত্যন্ত ছোট হলে আমার ইররের পরিমাণ বা ভুলের পরিমাণ কমে যায়, কারণ এখানে যে ত্রিভুজ ছিল ছোট ছোট, যেগুলো কাউন্টের বাইরে ছিল, এই যে ছোট ছোট যে ত্রিভুজগুলো আছে, এখন কি হলো এখানে ওই ছোট ছোট ত্রিভুজ পরিমাণগুলো এখানে আরো কমে গেল, মানে ইরর অনেক কমে গেল, আর এখানে ইরর এক নাই বললেই চলে। তাহলে এখানে কি হলো, লিমিটিং করে দিলাম যে ডেল এক্স এর মান অত্যন্ত কম হবে। তাহলে যেই এরিয়াটা পাওয়া যাচ্ছে সেটাকে এইভাবে প্রকাশ করা হয় যে ওয়াই ডিএক্স, এটা 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 যে চিহ্ন দেখা যাচ্ছে যে এটা লিখলাম, এটাকে বলা হয়, এটা নর্মালি হবে এস এস এর সামেশন বলা যেতে পারে, যে এই সামেশনের এসটাকে একটু জাস্ট এক্সটেন্ড করে এভাবে লেখা হয় যে এটা সামেশন অফ বা ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এখানে ওয়াই কি, ওয়াই একটা এক্স এর ফাংশন। এখন এই রিলেটেড আমরা আরো জিনিস দেখবো, সেটা হচ্ছে ইতিমধ্যে আমি বলে ফেলেছি যে অন্তরীকরণের মতোই যোগীকরণের কিছু ফর্মুলা আছে। তবে এখানে একটা জিনিস আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে অন্তরীকরণের যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম, অনেকগুলো মোটামুটি 10-12টা ফর্মুলা দেখেছিলাম, এই ফর্মুলাগুলো থেকেই হচ্ছে যোগীকরণের ফর্মুলাগুলো পাওয়া যাবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলা যায়, যেমন ধরো এখানে আমি ফর্মুলা ডিরাইভ কীভাবে আসছে, ফর্মুলা কীভাবে আসছে ওটা দেখবো না, আমরা জাস্ট আউটপুটটাই দেখবো। তাহলে যেটা হবে, যেমন এখানে সাইন এক্স একটা ফাংশন হলে এই ফাংশনের অন্তরীকরণ কি ছিল, কস এক্স। তাহলে কস এক্স এর যোগজীকরণ করলে আমরা পাবো সাইন এক্স। তাহলে এখানে এটা হয় কস এক্স এর যোগজীকরণ করলে আমরা পাবো সাইন এক্স। একইভাবে যদি বলা হয় এরকম যে এখানে যদি যেমন এই এক্সাম্পলটা যদি দেখি যে কস এক্স এর অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স, তাহলে কি হবে, তাহলে যদি বলা হয় যে এটা যোগজীকরণ করতে চাই, তাহলে মাইনাস সাইন এক্স যোগজীকরণ কি হবে, এটা ইকুয়াল হবে কি কস এক্স, মানে বিপরীতটা আর কি। এগুলো হচ্ছে ফর্মুলা মনে রাখার টেকনিক। তাহলে এখানে যতগুলো ফর্মুলা দেখেছিলাম, ফর্মুলা একটা ফাংশনে অন্তরীকরণ করার পর একটা ফাংশন পাওয়া যাচ্ছে, তাহলে এই ফাংশনে যোগজীকরণ হবে এইটা। আচ্ছা, এখানে আরো কিছু আমরা ফর্মুলা দেখবো, যেমন যদি বলা হয় যে সাইন এক্স এর যোগজীকরণ কি, সাইন এক্স এর যোগজীকরণ তো আমরা এখানে দেখবো যে সাইন এক্স এর এখানে দেখা যাচ্ছে কি যে কোনো কিছু অন্তরীকরণ করার পর সাইন এক্স সরাসরি নাই, আছে কিন্তু মাইনাস সাইন এক্স। তাহলে যদি বলা হয় যে এই মাইনাস চিহ্নটা আমরা এদিকে দিয়ে দিব, তাও কিন্তু তাহলে কি বলা যাচ্ছে যে সাইন এক্স এর যোগজীকরণ হচ্ছে মাইনাস কস এক্স, আর কস এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে এভাবে বিভিন্ন ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ফর্মুলাটা বেশি কাজে লাগে, সেটা হচ্ছে কি যে আমরা জানি এটা কিন্তু লগ বলতে ই ভিত্তিক লগ, এটা মানে লগ ই এক্স, এটা মানে হচ্ছে লন এক্স, এটা কিন্তু জানতে হবে ই ভিত্তিক লগ। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি ডিডিএক্স লন এক্স, এটার অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে কি করবো, 1/x এর যোগজীকরণ হচ্ছে কি লন এক্স মানে কি লগ ই অফ এক্স। তাহলে এই ফর্মুলাগুলো আমাকে মনে রাখতে হবে। তাহলে এখন আমরা হচ্ছে আরো কিছু ফর্মুলা দেখবো যেগুলো হচ্ছে খুব কাজে লাগবে। যেমন এটা যে যেমন অন্তরীকরণের ক্ষেত্রে ছিল কি, অন্তরীকরণের ক্ষেত্রে ছিল x⁴n থাকলে পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার 1 কমবে। কিন্তু এখানে যেটা হবে যে x⁴n এর যোগজীকরণ করলে যেটা হবে সেটা হচ্ছে এই পাওয়ারটা 1 বাড়বে আর ওই পাওয়ারটা দিয়েই ভাগ হবে,
অর্থাৎ যদি এরকম বলা হয় যে x⁵, এটার যোগজীকরণ কি হবে, এটা যোগজীকরণ হবে এক পাওয়ার বাড়বে আর ওই পাওয়ার দিয়ে ভাগ হবে, এটা হচ্ছে আমার মানে বের করা হবে এভাবে আর কি। আচ্ছা, এই রিলেটেড মানে আরো বেশি বিস্তারিত আলোচনা কিন্তু আমি বারবার বলছি, যেগুলো হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের 10ম অধ্যায় রয়েছে, যোগজীকরণ অধ্যায় রয়েছে। আমরা জাস্ট এখানে একদম বেসিক লেভেলে কিছু ফর্মুলা দেখব এবং সেগুলোর কিছু অ্যাপ্লিকেশন দেখব। আচ্ছা, এখন যদি বলা হয় যে এরকম যে এটা দেখি, এটা হচ্ছে কিরকম, যে আমরা জানি যে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি পেতাম, e টু দি পাওয়ার x পাওয়া যেত। আবার যদি বলতাম যে ddx e টু দি পাওয়ার mx, তাহলে কি ছিল, mটা সামনে আসতো আর e টু দি পাওয়ার mx হতো, এটা হতো। একইভাবে যোগজীকরণ এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, এটা e টু দি পাওয়ার x ই থাকবে। কিন্তু যদি এরকম হয় যে e টু দি পাওয়ার mx এর যোগজীকরণ, তাহলে এটা যেটা হবে e টু দি পাওয়ার mx ই হবে, কিন্তু এখানে m দিয়ে ভাগ হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, m দিয়ে ভাগ হবে। আচ্ছা, কেন দিয়ে ভাগ হবে, এটা হচ্ছে নিয়মটা, এটা যে আমি e টু দি পাওয়ার সামথিং যেটা আছে, e টু দি পাওয়ার সামথিংটা বসাই দেবো, তারপর ওই সামথিং তো আর x না, mx, তাহলে এই সামথিংকে অন্তরীকরণ করব, অন্তরীকরণ করে যেটা পাবো সেটাকে দিয়ে ভাগ দেবো। তাহলে এগুলি রিলেটেড যদি আরো এক্সাম্পল কিছু দেখা যায় তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন এখানে যদি বলা হচ্ছে এরকম, দেখো এখানে আমরা জানি যে sin x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় cos x, তাহলে cos x এর যোগজীকরণ হবে কি sin x, তাহলে cos x এর বা cos ax এর যোগজীকরণ হবে sin ax, cos ax থেকে sin x, কিন্তু এখানে cos ax আছে, তাহলে এই x কে অন্তরীকরণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x কে অন্তরীকরণ করলে কি হয়, x কে অন্তরীকরণ করলে a পাওয়া যায়, তো a মানটা হচ্ছে ভাগ দিতে হবে, যোগজীকরণ ক্ষেত্রে ভাগ দিতে হয়। আবার যদি এরকম হতো যে দেখা যাচ্ছে অন্তরীকরণ, যেমন ddx sin 3x, এখানে কি করতাম, সাইন থেকে কস হয়, এটা আমরা জানি যে সাইন থেকে কস হয়, কিন্তু এই 3x কে আবার অন্তরীকরণ 3x কে অন্তরীকরণ করলে 3 পাওয়া যায়, 3টা গুণ দিতাম, কিন্তু এখানে যোগজীকরণ ক্ষেত্রে কি হবে, কস থেকে সাইন হয়, এটা আমরা জানি, কারণ সাইন থেকে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়, তাহলে cos x কে যোগজীকরণ করলে sin x পাবো, এটা আমরা জানি, তাহলে cos x কে যোগজীকরণ করলে sin x পাবো, কিন্তু এখানে তো x আছে, তাহলে ax কে আবার অন্তরীকরণ করব, অন্তরীকরণ করার পর ওই অন্তরীকরণ মানটা অর্থাৎ x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় a মানটা হচ্ছে ভাগ দিতে হবে এখানে, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ সবসময় শুধু sin x cos x থাকবে না, sin 3x sin 4x এগুলো থাকতে পারে, তখন কিন্তু এটা ভাগ দিতে হবে যোগজীকরণ ক্ষেত্রে। আচ্ছা, এখানে পরবর্তী পেজে আমরা দেখি, এখানে আমরা একদম যে বেসিক লেভেল নির্দিষ্ট একদম যে বেসিক লেভেলের যোগজীকরণের অ্যাপ্লিকেশন সেটা দেখব। যেমন এখানে বলা আছে এটা একটা ফাংশন, সেটা হচ্ছে f of x, তো এই ফাংশনের যেমন এখানে এক্সাম্পল হতে পারে, এটা কিছুটা হতে পারে যেমন x³ + 2x² কিছু একটা x এর ফাংশন হতে পারে, এটা বিষয় না। তাহলে একটা ফাংশন দেওয়া আছে f of x, এদিকে x অক্ষ, এদিকে হচ্ছে y অক্ষ। এখন এই ফাংশনের a থেকে x = a থেকে b পর্যন্ত যদি এরিয়া বের করতে বলে, তাহলে এই এরিয়াটা কিভাবে বের করা যায়, তাহলে আমি যদি বলি যে f of x কে যোগজীকরণ করা হলো, f of x মানে আবার y হতে পারে, y, তাহলে এখানে আমরা y লিখব, তাহলে এটা তাহলে মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে y dx a থেকে b, এই যে বলছি যে a থেকে b, এটা বলে লিমিট প্রদান করা, অর্থাৎ y গ্রাফের বা y কার্ভের a থেকে b পর্যন্ত যেটুকু এরিয়া আছে ওই এরিয়াটা সে বের করে ফেলবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলা যায় এরকম যে x² যোগজীকরণ dx, তাহলে এটা কি ফর্মুলা, এটা হচ্ছে এই ফর্মুলা যে x⁴n এর যোগজীকরণ, x⁴n এর যোগজীকরণ কি x⁴n+1 নিচে n+1, তাহলে এখানে কি হবে, এটা ইকুয়াল টু হবে x⁴, মানে পাওয়ার বাড়বে, পাওয়ার নিচে ভাগতে হবে, তাহলে x³/3 পাওয়ার হলো। আচ্ছা, এখানে এখন লিমিট দিয়ে দিলাম যে 2 থেকে 3, এই যে 2 আর 3 লিমিট দিলাম, এই লিমিটের মানটা কিভাবে করা হয়, এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যোগজীকরণ করার পর যেটা পাবো সেটা দুই পাশে হবে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, আপার লিমিটটা এখানে রাখতে হবে, লিখতে হয় এভাবে আর কি, লোয়ার লিমিটে রাখতে হবে এভাবে। তারপরে যেটা করতে হবে সেটা হলো এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখানে বসাই প্রথমে, তাহলে x এর মান 3³ / 3 যেটা পাইলাম সেটা থেকে বিয়োগ দেবো, কোনটা বিয়োগ দেবো, আবার এই 2 মানটা এখানে বসাবো, যেমন 2³ / 3,
তাহলে এখানে যে একটা মান পাওয়া যাবে ক্যালকুলেটর বসালে বা এমনি ক্যালকুলেশন করলে এখানে একটা মান পাওয়া যাবে। তো এই মানটা আসলে মিনিং করে এরিয়া। কিসের এরিয়া? এই যে y=x² যে ফাংশনটা আছে সেই ফাংশনের গ্রাফ প্লট করলে বা গ্রাফ আঁকলে গ্রাফের x=2 থেকে 3 পর্যন্ত যে এরিয়াটা অন্তর্গত সেই এরিয়াটা সে বের করে দেয়। এই মানটা আছে সেই এরিয়া। তাহলে এই রিলেটেড যদি আমরা ম্যাথ দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন আমরা এখানে দেখলাম কি, এখানে দেখলাম জাস্ট লিমিট দিয়ে মান বের করে ফেলেছে, লিমিট দিয়ে মান বের করে ফেলেছে, সেটা কি এরিয়া। এটাকে বলা হচ্ছে কি নির্দিষ্ট চৌকোষ, এটা হচ্ছে নির্দিষ্ট চৌকোষ। একইভাবে যখন লিমিট দিয়ে আমরা মানটা বের করবো না, জাস্ট এক্স আকারে রেখে দিব, তখন সেটাকে বলা হয় অনির্দিষ্ট চৌকোষ। তাহলে এখানে যদি এইটা বা এটা যদি আমরা দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন এটা ইকুয়াল টু কি লিখতে পারবো, এখানে কি আছে x⁴ - x³ + x² dx। তাহলে এই প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা করে লিখতে পারবো অন্তরীকরণের মতোই। তাহলে এখানে কি হবে x⁴ dx যোগজীকরণ প্লাস, সরি এখানে মাইনাস আছে, মাইনাস x³ dx প্লাস x² dx। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো এখানে x⁴n এর ফর্মুলা, তাহলে x⁵/5 মাইনাস এখানে কি হবে x⁴/4 প্লাস এখানে x³/3, সবগুলোর পাওয়ার এক বাড়লো আর পাওয়ার দিয়ে ভাগ হলো। এটা x⁴n এর ফর্মুলা। এটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে অনির্দিষ্ট চৌকোষ। কেন? কারণ এটা করার ফলে যেটা পেলাম সেটা হচ্ছে এটা, এখানে তো x আকারেই আছে, তো এটা অনির্দিষ্ট। আমি যদি এখানে লিমিটিং করে দিতাম তাহলে মানগুলো কিন্তু পাওয়া যেত, একটা নির্দিষ্ট মান পাওয়া যেত, যেমন 10, 12, তখন সেটা হয়ে যেত নির্দিষ্ট চৌকোষ। একইভাবে এটাও হচ্ছে অনির্দিষ্ট চৌকোষ। কেন? কারণ এটা লিমিট দেওয়া নাই কত থেকে কত পর্যন্ত। এই গ্রাফের এই যে একটা ফাংশন, এটা তো একটা গ্রাফ, এই ফাংশনটা কত থেকে কত পয়েন্ট পর্যন্ত আছে সেটা কিন্তু এখানে চাওয়া হয়নি। এখানে জাস্ট চাওয়া হয়েছে ইন্টিগ্রেশন করে যে ফাংশনটা পাওয়া যাচ্ছে। যেমন এখানে পাওয়া গেলে কি যে ইন্টিগ্রেশন করে পাওয়া গেল এটাও কিন্তু একটা ফাংশন। এটা কিন্তু অনির্দিষ্ট চৌকোষ। কেন? কারণ এখানে কোনো লিমিট দেওয়া না। একইভাবে এখানে কোনো লিমিট নাই, কিন্তু এখানে টি আকারে দেওয়া আছে, সমস্যা নাই। এখানেও সেম ভাবে যেটা লিখবো সেটা হচ্ছে 5t⁸, এটা আলাদাভাবে ইন্টিগ্রেশন ডিটি লিখবো এখানে, মাইনাস 2t4 dt এটারও ইন্টিগ্রেশন প্লাস t dt এটারও ইন্টিগ্রেশন প্লাস 3 dt এটারও ইন্টিগ্রেশন। আলাদা আলাদাভাবে যোগজীকরণ করতে হবে। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো এরকম যে 5 ইন্টু যোগজীকরণ অন্তরীকরণের মতোই কোনো কনস্ট্যান্ট থাকলে সেটা বাইর করে নেব। যদি এখানে 5 বাইর করে নিলাম তাহলে থাকলো t⁸, তাহলে t⁸ কি হবে t⁹/9 প্লাস, সরি এটা এখানে মাইনাস আছে, এখানে কনস্ট্যান্টটা বাইরে হয়ে গেল, এখানে কি হবে t5/5 প্লাস এখানে কি হবে t²/2, এখানে পাওয়ার 1 পাওয়ার 1 বাড়লো আর ওই পাওয়ার দিয়ে ভাগ হলো, প্লাস এখানে কি আছে, এখানে একটা কনস্ট্যান্ট আছে। এখানে কনস্ট্যান্ট আছে বলতে নর্মালি যেমন ছিল এরকম যে ddx অফ x, এটার অন্তরীকরণ কত 1, তাহলে 1 এর যোগজীকরণ হচ্ছে x, 1 এর যোগজীকরণ কত x। অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে বলি যে 1 এর যোগজীকরণ কিভাবে করব, যেমন এখানে যদি বলা হয় যে 1 ইন্টু dx, এটা যোগজীকরণ কি হবে, 1 মানে কি x⁴, তাহলে এটা মানে কি x⁴ প্লাস 1, 0 প্লাস 1, x⁴n এর ফর্মুলা, কারণ আমরা জানি x⁴n এর যোগজীকরণ হলো x⁴n প্লাস 1 বা হচ্ছে n প্লাস 1। তাহলে এখানে n এর মান 0, তাহলে 0 প্লাস 1, 0 প্লাস 1, যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে x। তাহলে এই জন্যই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টের সাথে জাস্ট x গুণ দিলেই আমরা হচ্ছে এই যোগজীকরণটা পেয়ে যাবো 3 ইন্টু x। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কি যে এখানে আমরা এত কিছু বের করলাম সেটা হচ্ছে অনির্দিষ্ট চৌকোষ। শুধু কি এসব ফর্মুলা দিয়ে বের করতে হবে, x⁴n দিয়ে বের করতে হবে না, আরো অনেক ফর্মুলা আছে, তবে এসব ফর্মুলার কিছু অংশ এখানে দেওয়া আছে। যেমন এখানে আমরা দেখেছিলাম যে কিছু অংশ দেওয়া আছে, তবে প্রথম কথা কি যে নর্মালি অন্তরীকরণ করার পর যে জিনিসটা পাওয়া যায় ওটার যোগজীকরণ হচ্ছে পূর্বের ভ্যালুটা। যেমন cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x, তাহলে -sin x এর যোগজীকরণ হবে cos x। একইভাবে যদি বলা হয় যেরকম ln x এর অন্তরীকরণ, এটা log e মানে ln e 1/x, তাহলে 1/x এর যোগজীকরণ হবে ln x। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের লাগবে অন্তত ফিজিক্স পড়তে হলে, ফিজিক্স বুঝতে হলে অন্তরীকরণ এবং যোগজীকরণ ছাড়া কিন্তু এগুলো আগানো যাবে না। পরবর্তী অধ্যায়গুলো দেখবো যে প্রত্যেকটা ক্ষেত্রে অন্তরীকরণ বা যোগজীকরণ কিছু না কিছু ধারণা কাজে লাগাতেই হবে। তাহলে আমরা হচ্ছে অনির্দিষ্ট চৌকোষ দেখে ফেললাম। এখন অনির্দিষ্ট চৌকোষ তো বুঝলাম যে লিমিট ছাড়া জাস্ট এটা যোগজীকরণ করে ফর্মুলা বসাইয়ে কিছু একটা ফাংশন বের করা, এটা হচ্ছে অনির্দিষ্ট চৌকোষ। এখন যদি দেখি
যে নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে কি করা যায়। এখানে আমরা দেখব নির্দিষ্ট যোগজ কিছু এক্সাম্পল ইন্টিগ্রেশন বা যোগজীকরণের। সেটা কি আমরা জানি ইতিমধ্যে জেনে গেছি যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া বের করা, কার বের করা, একটা গ্রাফের অন্তর্গত এরিয়া। যেমন এখানে যদি বলা হয় যে এটা একটা গ্রাফ, সেটা হচ্ছে y√x এর গ্রাফ, এদিকে আছে x অক্ষ আর এদিকে আছে y অক্ষ। তাহলে যদি এখানে বলা হয় সেটা হচ্ছে এরকম যে এই গ্রাফটার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে x = 3 পয়েন্ট, আর এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে x = 5 পয়েন্ট। তাহলে x = 3 থেকে 5 পর্যন্ত এই যে গ্রাফের যে অংশটুকু আছে, এই যে গ্রাফের যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু এটুকু। যদি বলা হয় যে এই এরিয়ার মান কত বা এই ক্ষেত্রফলের মান কত, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে y dx যোগজীকরণ 3 থেকে 5, যোগজীকরণ 3 থেকে 5 y dx। তাহলে এটা যেটা পাওয়া যাবে সেটা হলো 3, 5, y মানে কি, y মানে তো √x, তাহলে √x বসালাম, dx আছে। তাহলে এটা করলে কি হবে, এটা কি টাইপের ফর্মুলা, এটা জিনিসটা এরকম হয়ে আছে x হাফ যোগজীকরণ 3 থেকে 5 dx। x হাফ মানে কি, x⁴n এর ফর্মুলা আমরা জানি, x⁴n এর ফর্মুলা কি, x⁴n এর যোগজীকরণ হচ্ছে x⁴n+1/n+1। তাহলে এখানে হবে কি x⁴½ + 1 বা হচ্ছে হাফ প্লাস 1। এটা দুই পাশে কি থাকবে, এটা দুই পাশে এই 5 আর 3 থাকবে, এখানে 5 এখানে 3। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে x⁴½ + 1 মানে 3/2 আর নিচে থাকছে 3/2, আর এটাকে ব্র্যাকেটের মধ্যে থাকবে কি 5, 3। তাহলে এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ভাঙি, সেটা যেটা পাওয়া যাবে সেটা হলো এরকম যে এই 3/2 গুণ হয়ে পুরো হয়ে গেল 2/3 x⁴3/2। এটা বাইর করে নিলাম, কনস্ট্যান্ট এর জন্য বাইর করে নিলাম, এখানে 5 আর এখানে 3। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো 2/3 থাকলো। এখানে কি হবে, এই প্রথমে 5 বসবে, তাহলে এখানে কত হবে 5 3/2 মাইনাস, তারপর হচ্ছে 3 বসবে, এটা হচ্ছে মাইনাসের ফর্মুলা মাইনাস, তারপর 3 বসবে, তারপর 3 বসলো 3/2। তাহলে এটা যদি ক্যালকুলেটরে বসা যায় তাহলে সেটা যেটা পাওয়া যাবে সেটা হলো আমার অ্যান্সার। যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 3.989। এই যে মানটা পেলাম এটাই হচ্ছে এই কার্ভের বা এই গ্রাফের x = 3 থেকে 5 পর্যন্ত যে এরিয়াটা আছে সেটার মান। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হলো এখানে আরেকটা এক্সাম্পল দেখবো ইন্টিগ্রেশন বা যোগজীকরণ দিয়ে। সেটা হচ্ছে এরকম যে এটা একটা লাইন দেওয়া আছে y = x আর এটা একটা বক্ররেখা y = √x। তাহলে এই দুই বক্ররেখার মধ্যবর্তী মানে যেটা অংশ আছে সেটা হচ্ছে এটা, মানে একটা আরেকটা অংশ মানে ছেদ করেছে, সেই ছেদের অংশটুকু যে এরিয়া সেটা হচ্ছে এটা। এখন যদি বলা হয় যে এই এরিয়াটুকু কিভাবে বের করা যাবে, তাহলে এখানে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, সেটা হচ্ছে এরকম যে এই যে লাইনটা আছে সেই লাইনের এই যে পয়েন্টটা আছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা পয়েন্ট আছে 0, 0 পয়েন্ট, এটা হচ্ছে 0, 0 বা অরিজিন পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে এখানে। আমরা যদি এই পয়েন্টটা পেয়ে যাই, অর্থাৎ এখানে x এখানে তো x = 0 আর এখানে x = কত, এটা যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই লাইনের অন্তর্গত যে এরিয়াটুকু আছে সেটা কিন্তু এটুকু, এটা কিন্তু এটুকু আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরিয়া তো পেয়ে গেলাম। এখন এই যে কার্ভের অংশটুকু আছে, এই কার্ভের এখান থেকে এই পর্যন্ত যদি এরিয়া চাই, তাহলে এই এরিয়াটুকু আসলে এরকম না, এই পুরোটুক এরিয়া। এখন যদি এই পুরো এরিয়া থেকে এই লাইনে যে নিচের এরিয়াটুকু আছে এই দুই এরিয়াটা বাদ দেওয়া হয়, তাহলে তো আমরা এই অংশটুকু পেয়ে যাব, তাহলে তো আমরা এই যে ভিতরের অংশটুকু পেয়ে যাব। অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, এখন যে এটাকে ধরলাম y1 আর এটাকে ধরবো y2, অর্থাৎ আগে y1টা বের করবো। তাহলে y1 যোগজীকরণ করবো কত থেকে, 0 থেকে, এই x যেটা সেটা আমরা এখনো জানি না, আর আরেকটা বের করবো কি, একটা বের করবো এই y2 এর যোগজীকরণ x = 0 থেকে কত পর্যন্ত সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমরা এখন বের করবো যে কত থেকে কত পর্যন্ত 0 থেকে x, এই x আসলে কত সেটাকে দেখি, কারণ এই পয়েন্ট না জানলে কিন্তু হবে না। কিন্তু আমরা এটাও জানি যে এই যে গ্রাফটা আছে সেই গ্রাফটা হচ্ছে y = √x আর এই গ্রাফটা হচ্ছে y = x। তাহলে এই গ্রাফ বা এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি সলভ করি তাহলে দেখতে পাবো যে ax = এটা হচ্ছে 1 পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে এই পয়েন্টের স্থান হবে 1, 1। একটা আছে y = √x আর একটা আছে y = x। তাহলে এই দুটা গ্রাফ বা ফাংশন যদি আমরা সমাধান করি তাহলে আমরা ছেদবিন্দু পাবো। আমরা জানি যে সমাধান করলে ছেদবিন্দু পাওয়া যায়, দুইটা
দুইটা সরলরেখা যদি ইকুয়েশন থাকে, দেখা যাচ্ছে কি এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। যদি বলা হয় এটা একটা y = 2x + 39, আর যদি বলা হয় যে y = 5x + 9, এরকম যদি বলা হয় দুইটা রেখা আছে, তার দুটো রেখা সমাধান করলে কিন্তু এই পয়েন্টটা পাওয়া যায়, ছেদবিন্দু পাওয়া যায়। একইভাবে এখানে বক্ররেখা একটা হচ্ছে কি সরলরেখা। তাহলে বক্ররেখা সরলরেখা যে ইকুয়েশন দুটো আছে, সেই ইকুয়েশন দুটো সলভ করলে আমরা কি পেয়ে যাবো? ছেদবিন্দু। কোন ছেদবিন্দু? এটা একটা আর একটা আছে এটা। তাহলে এখন আমরা তো জানি যে এখানে বের করে দেখি, যেমন এখানে y = x দেওয়া আছে, তাহলে এইটা যদি বসে দেয় তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে পাই যে y = রুট হয় x এর জায়গায় y বসে দিলাম, তারপর হচ্ছে স্কোয়ার করলাম, তাহলে y² = পাওয়া যাচ্ছে কি y² = y, বা আমি yটাকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে y² - y = 0, বা y যদি কমন নেই তাহলে y - 1 = 0, অর্থাৎ এটা = 0 অথবা এটা = 0, তাহলে y = 0 হতে পারে অথবা y = 1 হতে পারে। y যদি 0 হয়, y যদি 0 হয় তাহলে x এর মানও 0 হয়, x এর মানও 0 হয়। y যদি 1 হয় তাহলে x এর মানও 1 হয়। তাহলে যেটা পাওয়া গেল, একটা হচ্ছে 0 0 বিন্দু, ইতিমধ্যে লিখে ফেলেছি 0 0 বিন্দু, আর একটা হচ্ছে কি 1 1 বিন্দু। তাহলে এটা যদি 1 1 বিন্দু হয় তাহলে x এর মান কিন্তু 1, অর্থাৎ আমরা যে এখানে যে লিমিটটা আছে সেই লিমিটটা হবে কত? 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত y1 এর প্রথম যে বড় এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকু বের করব, তারপরে y2 এরিয়া বের করব, তারপর দুইটা এটা বাদ দিলে আমরা কিন্তু এই অংশটুকু পেয়ে যাব। তাহলে সেটা করে ফেলি। তাহলে এখানে যদি বসাই যে y1 কি, y1 মানে হচ্ছে √x, তার √x বলতে x⁻², x⁻² এর যোগজীকরণ 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এটা যদি আমরা করি, যেটা হবে সেটা হচ্ছে এরকম যে x⁻² এর ফর্মুলা হচ্ছে এটা ½ + 1, নিচে থাকবে ½ + 1, আর এখানে কি হবে? এখানে লিমিটে দেওয়া হবে 0 1। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2/3 x⁻³ এখানে বসাতে হবে 1 0। তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2/3, এখানে 1 বসাবো, প্রথম 1 বসাবো, তারপর মাইনাস দেবো, তারপর 0টা বসাবো, এখানে 3/2। তাহলে যেটা হলো সেটা হলো এরকম, এটা তো 0 আর এটা y থাকলো, তাহলে 2/3 হলো। অর্থাৎ এই যে টোটাল যে এরিয়াটুকু আছে, মানে ওই গ্রাফের 0 থেকে শুরু করে x = 1 পর্যন্ত যে এরিয়াটুকু, সেই এরিয়ার মান হচ্ছে 2/3। এখন আমরা দেখবো এটা এই যে লাইনটা আছে, এই লাইনের এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু, এটুকু বের করবো। তো এটা কিভাবে বের করবো? একদম ইজি। তাহলে এখানে y2 মানে কি? y2 মানে তো x, তাহলে এখানে x dx বলতে এখানে যোগজীকরণ হবে কি 1 + 1, বা হচ্ছে 1 + 1, আর এখানে বসাবো 1 0। তাহলে x² / 2 1 0, এটা ইকুয়াল হবে ½ * x², আমি কনস্ট্যান্টটা বাড়িয়ে নিলাম, তাহলে 1 0, বা ½ * 1² - হচ্ছে 0²। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ½। অর্থাৎ এখানে যেটা হলো সেটা হলো টোটাল যে এরিয়াটা x = 0 থেকে 1 পর্যন্ত উপরের গ্রাফের, সেটা হচ্ছে 2/3, আর y = x অর্থাৎ সরলরেখার যে আর নিচে যে এরিয়াটুকু আছে সেটা হচ্ছে এটুক, সেই এরিয়াটুকু মানে হচ্ছে ½। আমি যদি এই দুই বাদ দিয়ে দিই, দুই এরিয়া বাদ দিলেই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই অংশটুকু, এবং এখানে এটাই চাওয়া হয়েছে। তাহলে এই অংশকে এরিয়া কি হবে? এরিয়া হবে এরিয়া অফ y1 মাইনাস এরিয়া অফ y2। তাহলে এরিয়া এই যে পেলাম, এটা হচ্ছে এইটুকু এরিয়া। তাহলে এই এরিয়াটা যদি বের করার চেষ্টা করি, তাহলে যেটা হচ্ছে এরিয়া অফ y1 কত? এখানে y1 হচ্ছে 2/3, তাহলে 2/3 মাইনাস এরিয়া অফ y2, অর্থাৎ এই লাইনের এরিয়াটু হচ্ছে কত? ½। এটা হচ্ছে ½। তাহলে এটুকু যে মানটুক সেটুক হচ্ছে 0.1667 এরিয়া, মানে বর্গ একক আর কি। এটা x যদি এদিকে x অক্ষ আছে সেটা যদি মিটারে থাকে, আর y যেটা আছে সেটা যদি মিটারে থাকে, তাহলে এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে বর্গ একক। এরিয়া যে একক সেটা হচ্ছে বর্গ একক এখানে, বা বর্গ মিটার বলা যাবে, কারণ এখানে x অক্ষ বরাবর মিটার আছে, y অক্ষ বরাবর মিটার আছে, তাহলে এখানে পাওয়া যাবে কি 0.166 বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যোগজীকরণ দিয়ে আসলে এরিয়া বের করা হয়। তো এরিয়া বের করার জন্য একটা লিমিট লাগবে, যে কত থেকে কত পর্যন্ত আমি এরিয়া চাই, কার আন্ডার এরিয়া চাই। যেমন যদি বলি যে এখানে সরলরেখার আন্ডার এরিয়া চাই এখান থেকে এ পর্যন্ত, তাহলে লিমিট দিয়ে দেবো। আর সরলরেখার যে ফাংশনটা সেটা হচ্ছে y = x, টা এখানে বসাই দেবো, তারপর নর্মালি যোগজীকরণের ফর্মুলা দিয়ে আমরা বের করব, তারপরে লিমিটটা বসাই দেবো।
যোগীকরণ সম্পর্কে আমরা যে বিষয়টি শিখলাম সেই বিষয়টি তো যোগীকরণ সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার জন্য আমি জাস্ট কিছু এক্সাম্পল দেখালাম, কিন্তু যোগীকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা ম্যাথ ফার্স্ট পেপারের 10ম অধ্যায় রয়েছে যোগীকরণ নামক একটা অধ্যায়। সে অধ্যায়ে যোগীকরণের অনেক অনেক ফর্মুলা আছে, অনেক ম্যাথ আছে, সেগুলো হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারে দেখা হবে।